শুভেচ্ছা সবাইকে। আমি তোমাদের দীপ ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা এইচএসসি লেভেলের ফেব্রুয়ারি 1969 কবিতাটি শামসুর রহমানের লেখা, এটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করব। আমরা সকলেই বায়ান্নের ইতিহাস জানি। অনেক ভাষা আন্দোলনকারী যারা ছিলেন তারা আত্মত্যাগের মাধ্যমে আমরা কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে 1956 সালে স্বীকৃতি পায়, তাই না? তো এটা আমাদের জন্য একটা সফলতার প্রতীক এবং আমাদের যে জাতীয়তা বোধ, জাতি হিসেবে যে আমরা বাঙালি, এই জাতীয়তা বোধের একটা প্রতীক হিসেবে যেন উদ্ভাসিত হয়েছিল। একইভাবে 1969 সালে কিন্তু আমরা জানি কি হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল। তৎকালীন সময়ে স্বৈরা শাসক আইয়ুব খান ক্ষমতায় ছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যাপক গণ আন্দোলন গড়ে উঠেছিল। তো এই কবিতাটায় চমৎকার একটা বিষয়, মানে উনি বোঝাতে চেয়েছেন যে বায়ান্নের এই ইতিহাস যেন আবার ফিরে এসেছে। বায়ান্ন এই যে আমরা ভাষা আন্দোলনটা করেছিলাম, সেই ভাষা আন্দোলনের ইতিহাস 1969 সালে যেন আবার ফিরে এসেছে, এইটাই তিনি বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, তো চলো এটার ব্যাখ্যাটা আমরা পড়ার চেষ্টা করি, প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে পড়বো। তো দেখো, বলা হয়েছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। তার মানে আবার বলতে বোঝাচ্ছে দেখো এই 52 যেন আবার 69 ফিরে এসেছে। ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া ফুলের রং কি? লাল রং, যেটা কিন্তু আমাদের শহীদদের প্রতীক। কারণ দেখো, যখন ভাষা আন্দোলন হয়েছিল তখন কিন্তু ফেব্রুয়ারি মাস, এবং এই ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমার এই যে পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফুটে থাকে। তো এই কৃষ্ণচূড়াগুলো যেন আমাদের শহীদদের কথাই মনে করিয়ে দেয়। তো একইভাবে উনি বলেছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, মানে কি স্তরে স্তরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, খুব ঘন হয়ে লাল বর্ণের তোমার কৃষ্ণচূড়া পুরো শহর ছেয়ে গেছে। এইটার আড়ালে কি বোঝাতে চেয়েছেন যে এইখানে কৃষ্ণচূড়া হচ্ছে বায়ান্নের ভাষা আন্দোলনকারী যারা শহীদ ছিলেন তাদের প্রতীক, বা আন্দোলনকারীদের যে পারিপার্শ্বিক পরিস্থিতি সেইটার প্রতীক। তো সেইটা যেন আবার ফুটে উঠেছে কখন? 1969 সালে আইয়ুব খানের স্বৈর শাসনের বিরুদ্ধে। ওকে, কখনো বা মিছিলে বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। তার মানে ওই যে যেটা বলেছিলাম, কৃষ্ণচূড়া আসলে শুধুমাত্র এখানে কৃষ্ণচূড়া বলেই শেষ নয়, এইখানে কিন্তু কৃষ্ণচূড়া লাল বর্ণের আমাদের ভাষা আন্দোলনকারী শহীদদের প্রতীক, আমাদের জাতীয়তাবোধের চেতনারই রং। তো সেই চেতনার রং ওরা যেন এখানে আবার কল্পনা করতে পারছেন কবি শামসুর রহমান, যে 1952 সালের যে আন্দোলন, ওটা যেন 69 আবার ফিরে এসেছে, যে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, এগুলোকে মনে হয় স্মৃতিগন্ধে ভরপুর। মানে এই যে 1952-এর স্মৃতিগন্ধে ভরপুর, তার মানে 1969 সালের যে আন্দোলনটা গঠিত হচ্ছিল সেইটা যেন 52-এর স্মৃতিগন্ধে ভরপুর, এইটাই বোঝানো হচ্ছে। এবং কৃষ্ণচূড়াকে এখানে মহিমান্বিত করা হয়েছে আমাদের জাতীয় যে জাতীয়তা বোধ বা আমাদের ভাষা আন্দোলন বা আমাদের ভাষা আন্দোলনকারী শহীদদের প্রতীক হিসেবে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এ রঙের বিপরীতে আছে অন্য রং। তার মানে 21-এর যে কৃষ্ণচূড়া লাল রং, এটা তো আমাদের চেতনারই রং। আমাদের চেতনা কি? আমরা জাতি হিসেবে বাঙালি, তাই না? আমরা ভাষা আন্দোলন করেছিলাম তৎকালীন সময়, কিন্তু এটা আমাদের জন্য একটা বড় সফল আন্দোলন ছিল এবং মোটিভেশন বা অনুপ্রেরণার জায়গা ছিল। তো 21-এর কৃষ্ণচূড়া আমাদের কি? চেতনার রং। কি চেতনা? জাতি হিসেবে আমরা এক, বাংলা ভাষার জন্য আমরা তোমার হচ্ছে যুদ্ধ করেছি, যুদ্ধ সংগ্রাম করেছি। তো সেইটাই আর কি বোঝানো হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই রঙের বিপরীতে আছে অন্য রং। সব যে আসলে আমাদের জাতীয়তা বোধ বা আমাদের জাতীয়তাবাদের পক্ষের শক্তি তা কিন্তু না, এর বিপরীতে অন্য আর একটা রং আছে, যেইটা মোটেই ভালো লাগে না চোখে এবং মনে সন্ধানের যে রং সন্ত্রাস আনে। তার মানে কি? এই যে আমাদের একদিকে যে জাতীয়তা বোধের চেতনা বা আমাদের ভাষা আন্দোলনকারী গোষ্ঠী বা যারা ছিলেন তাদের যে চেতনাটা, না আমাদের যে বাঙালি জাতি হিসেবে আমরা এক, এই চেতনা একদিকে, তো আবার অন্যদিকে কি ছিল? অন্যদিকে এই যে আইয়ুব খানের স্বৈর শাসন এবং অন্যায়, দুর্নীতি, দুঃশাসন, এইগুলো ছিল। তো এই যে আমাদের শুধুমাত্র চেতনারই রং তা কিন্তু নয়, এর বিপরীতে কিন্তু আরেকটা রং রয়েছে যেটা একদম আমাদের ভালো লাগে না, মনে সন্ত্রাস আনে। ওকে, প্রত্যাহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, তার মানে প্রত্যেক দিন আমাদের সন্ত্রাস আনে বা আমাদের যে চেতনা, এর বিপরীতে আরেকটা গোষ্ঠী কিন্তু রয়েছে যারা অত্যাচারী গোষ্ঠী, তাই না? এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। তার মানে চারিদিকে কিন্তু শুধু যে ওই যে কৃষ্ণচূড়ার চেতনা, সেই চেতনায় না, এর বিপরীতে একটা এন্টি গ্রুপ, এন্টি পার্টি আসলে ক্রিয়েট হয়েছে, যারা অত্যাচারী, যারা হচ্ছে আমাদের জাতীয়তাবোধকে আসলে সম্মান করে না, পাশাপাশি অন্যায়, অত্যাচার, দুর্নীতি, স্বৈর শাসন এইগুলোতে তোমার হচ্ছে যুক্ত। ও এই যে ঘাতকের অশুভ আস্তানা, কাদেরকে বোঝানো হয়েছে? তৎকালীন সময়ের যে শাসক গোষ্ঠী, অত্যাচারী শাসক গোষ্ঠীকে বোঝানো হচ্ছে।
আমি আর আমার মতোই বহু লোক, দিন রাত্রি ভুলুণ্ঠিত ঘাতকের রাস্তা নাই, কেউ মরা আধমরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। মানে ব্যাপারটা বোঝানো হচ্ছে যে দিন রাত্রি ভুলুণ্ঠিত মানে কি মাটিতে গড়াগড়ি পাচ্ছে এরকম একটা অবস্থা। তার মানে যা এই যে শামসুর রহমানের মতো যারা হচ্ছে তোমার ছিল, প্রতিবাদী কণ্ঠস্বর ছিল, তারা কিন্তু এই যে ঘাতক এই অত্যাচারী গোষ্ঠী, তাদের আস্তানায় কিন্তু ভুলুণ্ঠিত অবস্থা, মানে অত্যাচার তাদেরকে সহ্য করতে হচ্ছে এইরকম একটা অবস্থা। এতে কেউ মরা কেউ আধমরা অবস্থা তৈরি হয়ে গিয়েছে, কেউ বা যেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। কিন্তু অনেকেই রয়েছে বিপ্লবে ফেটে পড়েছে। এই যে 1969 সালে কিন্তু গণ অভ্যুত্থান হয়েছিল, তার মানে কি তৎকালীন সময়ে তারা কিন্তু অনেকেই বিপ্লবে ফেটে পড়েছিল, তাই না? যে গণ অভ্যুত্থানের সময় চতুর্দিকে মানবিক বাগান এবং কমল বন হচ্ছে তছনছ। মানবিক বাগান বলতে কি মানবিক বাগানটা হচ্ছে মনুষ্যত্ব বোধের জায়গা, হ্যাঁ। আর কমল বন কি? পদ্মবন। এখন কমল বন বলতে স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি, এইটা যে আসলে তছনছ হচ্ছে, মানবিকতার দিকটি এবং যেটা আসলে সত্য সেটি যে ভুলণ্ঠিত হচ্ছে, হ্যাঁ, সেইটার কথাই বলা হচ্ছে যে চতুর্দিকে মানবিক বাগান এবং কমল বন হচ্ছে তছনছ। তার মানে তৎকালীন সময়ে ঢাকা এবং পুরো বাংলাদেশের অবস্থাটা, হ্যাঁ, যে কি ছিল এখান থেকে বোঝা যাচ্ছে যে মনুষ্যত্ব বোধ বলতে কিছু ছিল না, বা কমল বন বলতে পদ্মবন, মানে স্বাভাবিক পরিস্থিতি এটা আসলে তছনছ হয়ে যাচ্ছিল, এটাই বোঝানো হচ্ছে। এই জন্যই বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ। ব্যাপারটা কি? এইখানে দেখো, এই যে সালাম, রফিক, ঠিক আছে, এই যারা আন্দোলন করেছিল এরা যেন আবার ফিরে এসেছে আসাদ বা অন্য যারা গণ অভ্যুত্থানকারী ছিল, হ্যাঁ, তাদের মধ্যে। ঠিক আবার বুঝি তাই 1969-এও, মানে কি 52-এর মতো 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, মানে পতাকা নিচ্ছে, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। হ্যাঁ, আচ্ছা, তার মানে বরকত, সালাম এরা কারা? এরা নতুন আন্দোলনকারী, অর্থাৎ কারা? যারা হচ্ছে 1969 গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। তাই এটাকে তিনি কল্পনা করেছেন এইরকম, আবারও যেন, মানে এখনো অন্যায় অত্যাচারের যে চ্যাপ্টার সেটা শেষ হয় নাই, আবারও যেন সালাম, রফিক, বরকত এরা আবারও ফিরে আসতেছে। হ্যাঁ, এই যে দেখো, সালাম আবারও রাজপথে নামে, শূন্যে ফ্ল্যাগ তুলতেছে, মানে কি পতাকা। বরকত আবারও বুক পাততেছে কি? ঘাতকের থাবার সম্মুখে। ঘাতক মানে কি? অত্যাচারী। হ্যাঁ, এইবার দেখো, সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। তার মানে এইখানে সালামের চোখ মুখ দিয়ে কি বোঝানো হচ্ছে? সালামের আইডিওলজি, হ্যাঁ, সালামের আইডিয়া বা সালামের যে ব্যাপারগুলো, অর্থাৎ সালাম যেই বিষয়ে তোমার হচ্ছে আন্দোলন করেছিল, মানে সালামের চোখে কি ছিল? বিদ্রোহ, আন্দোলনের শক্তি, বা সালামের মুখে কি ছিল? স্লোগান, তাই না? তাইলে এই সালামের চোখ এবং সালামের মুখ, অর্থাৎ সালামরা কি যেন পুরো আলোচিত ঢাকার পুরো একটা রিফ্লেকশন, বা এই যে সালামের মুখে যে হচ্ছে তোমার যে স্লোগানগুলো হচ্ছিল, তাদের যে সংগ্রামের কথাগুলো তারা বলছিল, এগুলো যেন তরুণ শ্যামল পূর্ব বাংলারই প্রতিচ্ছবি। এগুলো কিন্তু একটু ভালো করে বোঝা জায়গা, হ্যাঁ, যে এই যে সালাম, রফিক, বরকত যারা আবার নেমে এসেছেন পথে, হ্যাঁ, তো তারা হচ্ছে কি? দেখো, তারা হচ্ছে এই যে তাদের চোখ বলা হচ্ছে আলোচিত ঢাকা, মানে সালামের চোখের যে তীক্ষ্ণ দৃষ্টি, মানে নতুন যে আন্দোলনকারী তাদের যে দর্শন, তাদের যে চিন্তাধারা, এইটা যেন পুরো পূর্ব বাংলার, তরুণ শ্যামল পূর্ব বাংলার চিন্তাধারার প্রতিচ্ছবি। অর্থাৎ প্রত্যেকটা মানুষই আসলে এই স্বৈর শাসনের অবসান চাচ্ছেন আইয়ুব খানের বিরুদ্ধে। ওকে, দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ কি দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। মানে কি? ফর এক্সাম্পল আমরা এরকম চিন্তা করতে পারি, মনে করো এটা হচ্ছে সালামের হাত, তো সেখানে মনে করো এরকম লেখা আছে যে স্বৈরাচার নিপাত চাক, মানে বাংলা ভাষায় কিছু আন্দোলনকারী কোট লেখা রইলো, হ্যাঁ, বা যেগুলোকে বলা যায় স্লোগান লেখা আছে। তো ওইটাকেই তিনি এভাবে কল্পনা করেছেন যে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। অবিনাশী বর্ণমালা আসলে কি? বাংলা ভাষা। তৎকালীন সময় বাংলা ভাষা আমাদের জন্য, এই যে একদম রিসেন্ট টাইমে হচ্ছে বাংলা ভাষা আমরা সংগ্রাম করে নিজেদের মাতৃভাষা হিসেবে বা হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে যে অধিকারটা আমরা আদায় করে নিয়েছিলাম, এইটা কিন্তু তৎকালীন আন্দোলনের একটা বড় মোটিভেশনের জায়গা ছিল। তো এইটার জন্য বলা হচ্ছে যে সালামের হাত থেকে নক্ষত্রের মতো কি ঝরতেছে। এই যে মনে কর একটা প্ল্যাকার্ড সে ধরলো, তো সেটা থেকে নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরছে, বর্ণমালা লেখা আছে, যেগুলো বাংলার প্রতীক। বাংলা আসলে আমাদের শক্তি, সাহস, প্রেরণার প্রতীক। এই জন্যই বলা হচ্ছে যে অবিরত অবিনাশী বর্ণমালা। অবিনাশী বর্ণমালা কোনটা? বাংলা বর্ণমালা। বোঝা গেছে? যে
তাহলে মূলত এই যে সালাম রফিক যে প্ল্যাকার্ড হাতে নিয়েছিল তারা, তাই না, তো তাদের হাত থেকে কি বের হচ্ছিল, যে অবিনত অবিনাশী বর্ণমালা, যেগুলো কি আমাদের শক্তি, সাহস ও প্রেরণার উৎস। বরকত বলে গাঢ় উচ্চারণে। আচ্ছা, বরকত গাঢ় উচ্চারণে কি বলে আমরা একটু দেখি। এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। এখন এইটা একটু তোমাদেরকে বুঝতে হবে যে ফুলটা আসলে কি। ফুলটা হচ্ছে আমাদের বাংলা ভাষা, ঠিক আছে, এবং বাংলা ভাষাটা আসলে কি, বাংলা ভাষাটা হচ্ছে আমাদের সংগ্রামী চেতনা, সংগ্রামী চেতনার প্রতীক, তাই না, সংগ্রামী চেতনার প্রতীক। তো এইখানে ব্যাপারটা কি আমি তোমাকে একটু বোঝাই। এখনো বীরের রক্তে, তার মানে কি, এখনো মানে কি 52তেই আমাদের যে সংগ্রাম শেষ তা কিন্তু না, এখনো বীরের রক্তে, এবং বীর যখন রক্ত দিচ্ছে মা তার কি হচ্ছে, মা হচ্ছে দুঃখিনী মাতার অশ্রু জলে, তাই না, মানে যে সন্তান হারা মায়ের কান্না কিংবা বীরের রক্তে এখনো ফুল ফুটতেছে, মানে কি বাংলা ভাষা চলতেছে, বাংলা ভাষায় আমরা কথা বলতেছি, এবং এর মাধ্যমে আসলে আলটিমেটলি বোঝানো হয়েছে সংগ্রামী চেতনার প্রতীক। তার মানে এই ফুল মানে বাংলা ভাষা, বাংলা ভাষার আড়ালে কি আছে, সংগ্রামী চেতনার প্রতীক। তাহলে এখনো সংগ্রাম হচ্ছে আমাদের এই অঞ্চলে বীরের রক্তে এবং দুঃখী মাতার অশ্রু জলে। আলটিমেটলি ফুল মানে বাংলা ভাষা, বাংলা ভাষা হচ্ছে সংগ্রামী চেতনার প্রতীক আমাদের, তাই না, আমাদের সাহসের উৎস। তাইলে এখনো বীরের রক্তে দুঃখী মাতার অশ্রু জলে ফোটে কি সংগ্রাম বাস্তবের বিশাল চত্বর, মানে কি আমাদের যে তোমার পূর্ববঙ্গ তৎকালীন সময়ে, হ্যাঁ, হৃদয়ের হরিত উপত্যকায়। তার মানে কি বাস্তবে বিশাল চত্বর এবং হৃদয়ের হরিত উপত্যকা, মানে আমাদের চিন্তা চেতনা, আমাদের যে অঞ্চল, সেই অঞ্চলে কি হচ্ছে, এখনো ফুল ফুটতেছে, তথা বাংলা ভাষা ইয়ে হচ্ছে, এবং সংগ্রামী চেতনা এখনো যেন আবার ফিরে ফিরে আসতেছে, এইটাই বোঝানো হয়েছে। সো এই জায়গাটা একটু ক্রুশিয়াল। আবার দেখো, এখনো বীরের রক্তে দুঃখী মাতার অশ্রু জলে ফোটে ফুল, ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, এবং সেই বাংলা ভাষা আলাদা কিন্তু সংগ্রামী চেতনাকে বোঝানো হচ্ছে। এখনো যে বাংলা ভাষাটা চলতেছে, হ্যাঁ, বা আমরা বাংলা ভাষায় সংগ্রাম করছি, তো সেইটাই এখনো তোমার কেন বলা হয়েছে, কারণ এখনো আমাদের সংগ্রাম শেষ হয় নাই, 52তেই শেষ হয়ে যায় না, 69-এও কি হচ্ছে, বীরের রক্ত দুঃখী মাতার অশ্রু জলে ফোটে ফুল। এই যে আমরা 1969 সালে বাংলা ভাষায় আন্দোলনগুলো করেছিলাম, তো ওইটাই আর কি বোঝানো হচ্ছে, যে এখনো এই বাংলা ভাষাটা আমাদের সংগ্রামের চেতনা, হ্যাঁ, সেই চেতনা কিন্তু এখনো ফুটতেছে বাস্তবের বিশাল চত্বর এবং হৃদয়ের হরিত উপত্যকায়। হরিত উপত্যকা মানে সবুজ, হৃদয়ের সবুজ উপত্যকায়, মানে আসলে আমাদের মনের কথাই বলা হচ্ছে। সেই ফুল আমাদেরই প্রাণ, মানে কি বাংলা ভাষা। এইবার দেখো, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। এখন দেখো তারা দুইটাতে শিহরণ পাচ্ছে। এখনো এই ফুল আমাদেরই প্রাণ, মানে বাংলা ভাষা আমাদেরই প্রাণ, এবং বাংলা ভাষার মানে কেন আমাদের প্রাণ, কারণ এটা আমাদের চেতনার প্রতীক, তাই না, জাতীয়তা বোধের প্রতীক। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রোদ আর দুঃখে ছায়া। আনন্দটা কি, এখনো ফুল ফুটতেছে, এখনো আমরা বাংলা ভাষাটাকে ব্যবহার করতেছি, ঠিক আছে, তাই না, আমরা এখনো হচ্ছে সংগ্রাম করছি, এইটা হচ্ছে আমাদের আনন্দের বিষয়। আর দুঃখের ছায়াটা কি, এখনো আমাদের মুক্তি হয় নাই, তাই না, এখনো আমরা এই যে তোমার হচ্ছে অত্যাচারী গোষ্ঠী থেকে অবমুক্ত হইতে পারি নাই। এর জন্যই বলা হচ্ছে যে এখনো বীরের রক্তে দুঃখী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। তার মানে এই ফুল ফোটা বা বাংলা ভাষা বা আমাদের চেতনার যে বিস্তার, সেটি এখনো আবহমান কাল ধরে চলতেই আছে, এখনো আছে, এবং সেটা কোথায়, বাস্তবের বিশাল চত্বর এবং হৃদয় হরিত উপত্যকা, আমাদের চিন্তা চেতনা এবং পুরো পারিপার্শ্বিক পরিস্থিতিতে। সেই ফুল আমাদেরই প্রাণ, তার মানে কি বাংলা ভাষা আমাদেরই প্রাণ। তো শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে, কেন এখনো আমরা এই ফুলকে ব্যবহার করছি, এই বাংলা ভাষাকে, এই বাংলা ভাষার থেকে মোটিভেশন হয়ে যে আমরা সংগ্রামী চেতনা সেটাকে আমরা ব্যবহার করছি, সেটাকে আমরা সংগ্রামের হাতিয়ার হিসেবে ব্যবহার করছি। এবং দুঃখের ছায়াটাকে এখন আমরা পুরোপুরিভাবে স্বাধীনতাটা, বা এখন আমরা পুরোপুরিভাবে আমাদের যে অধিকার, হ্যাঁ, সেইটাকে পাচ্ছি না। তো ব্যাপারটা এরকমই যে 52 যেন 69 আবারও ফিরে এসেছে, এবং সেইখানে যে ফুল বাংলা ভাষা সেইটাই যেন এখানে মেইন মোটিভেশন হিসেবে এখানে দেখানো হয়েছে। তো এবং তৎকালীন সময়ের যে আন্দোলনটা গণঅভ্যুত্থান 1969 সালের, সেটাকে ভাষা আন্দোলনটা আবার ফিরে এসেছে, এই আঙ্গিকেই আসলে পুরো এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও ইবিআই 3.0 কোর্স, এটা কিন্তু অলরেডি ক্লাস চলমান। তোমার ইংরেজি, বাংলা এবং আইসিটি পূর্ণাঙ্গ 500 নম্বরের A to Z কমপ্লিট প্রিপারেশন তোমরা আমাদের সাথে নিতে পারবা। অলরেডি প্রায় 45% ক্লাস ডান, যেগুলো সুন্দর করে রেকর্ড
রেকর্ডেড আকারে আছে। এবং আরো এই যে তোমাদের টেস্ট পরীক্ষার আগেই অর্থাৎ 20-25 দিনের মধ্যেই কিন্তু আমরা আরো 50% যে প্রিপারেশনটা বাকি আছে ওইটা কিন্তু নিয়ে ফেলবো। তার পাশাপাশি সবচাইতে চমৎকার মিনিমাম একটা কোর্স ফি, এই দিনটা হচ্ছে তোমার মাত্র 1000 টাকা। পাশাপাশি চমকটা কোথায়? চমকটা হচ্ছে ডিউবি প্ল্যাটিনাম প্রি অ্যাডমিশন কোর্স 2.0, এইটাতে একদম তোমরা ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবে। দেখো প্রি অ্যাডমিশনটা কিন্তু আর্টসের ক্ষেত্রে খুবই জরুরি, আসলেই জরুরি, কারণ খুব অল্প একটা টাইম কিন্তু তোমরা পাবে, 120 দিনের মতো, তাই না? বা ক্ষেত্র বিশেষ তারও কম পেয়ে থাকো। তো এইটুকু টাইমের মধ্যে নিজেকে গুছিয়ে নাও, এটা কিন্তু একটা টাফ ব্যাপার। সবাই কম বেশি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের সাথে পরিচিত হয়ে যাও এইচএসসি লেভেলেই, কিন্তু প্রস্তুতিটা যদি আগে থেকেই নিতে পারো। এবং সবচাইতে বড় ব্যাপার যে ভাই এইচএসসির উপরে কোনো প্রভাব পড়বে কি না, কথাটা হচ্ছে না, কারণ এইচএসসির সাথে আমরা রিলেট করেই তোমাদেরকে প্রি অ্যাডমিশনটাকে পড়াবো। তো সবকিছু মিলিয়ে 1000 টাকা এটা একটা ভালো ডিল হতে পারে তোমার জন্য, খুবই বেনিফিটেড হতে পারবা এখান থেকে। তুমি অ্যাডমিশন সম্পর্কে আগে থেকেই খুব ভালো একটা ধারণা নিয়ে যেতে পারবা। এইচএসসি যে কমন টপিকগুলো অ্যাডমিশনের সাথে রয়েছে সেইগুলো ভালো করে পড়তে পারলে তোমার অ্যাডমিশনের যাত্রা তুমি অনেকটা এগিয়ে যাবে এবং তোমার অনেক টাইম বাঁচবে। বিশ্বাস করো তোমার অনেক টাইম বাঁচবে। ভর্তি হতে জাস্ট আমাদের পেজে মেসেজ করো, মাত্র 1000 টাকায় তোমরা হচ্ছে ইবিআই অর্থাৎ ইংরেজি বাংলা আইসিটি প্লাস হচ্ছে আমাদের যে প্রি অ্যাডমিশন কোর্স দুইটাই পেয়ে যাচ্ছ।